হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন। সকাল সকাল দৌলতপুর বাস কাউন্টারে চলে এসেছি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আমাদের বাসের টাইম ছিল 8টা। আমরা 7:45-এর দিকেই দৌলতপুর পৌঁছে গিয়েছিলাম। যেহেতু অনেক সকাল আর ঈদের তৃতীয় দিন, সেই জন্য রাস্তাঘাট সব ফাঁকা ছিল। আমাদের মতো আরও অনেক যাত্রীরাই বাসের অপেক্ষায় ছিল। এখানে আমার আব্বু এসেছে আমাদের বাসে উঠিয়ে দেওয়ার জন্য। আর আসোনা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছে। আমাদের বাস দেখতে দেখতে রূপসা সেতু পার হয়ে চলে এসেছে। এই যে এখানে টোল দিচ্ছে এসে। আসলে রূপসা সেতু পার হলে মনে হয় বাড়ি অনেক দূরে রেখে চলে এসেছি। ঢাকায় ঢোকার সময় যেমন বুড়িগঙ্গা নদী পার হলে মনে হয় এই তো ঢাকার ভিতরে চলে এসেছি। আর সেম এই সময় এই ফিলিংসগুলো কাজ করে আমার। রূপসার পার হলেই মনে হয় যে অনেক দূর চলে এসেছি বাড়ি ছেড়ে। আবার যখন ঢাকা থেকে বাড়িতে যাই তখন রূপসা পার হলেই মনে হয় এই তো বাড়ির খুব কাছে চলে এসেছি। আসলে আমরা যারা দূরে থাকি অনেকদিন পর পর বাড়িতে আসি, আমাদের অনুভূতিগুলো একটু ডিফারেন্ট হয়। আমি যেমন রূপসার পর থেকে কাউন্ট করা শুরু করি কতক্ষণে বাসায় পৌঁছাবো, এই তো বোধহয় বাড়িতে চলে এলাম। যাই হোক, দেখতে দেখতে আমাদের গাড়ি অনেক দূর চলে এসেছে। এখানে একটা হাইওয়ে রেস্টুরেন্টে দাঁড় করিয়েছে সাম্পান। এটা সব সময় করে, যতবারই ঢাকা থেকে আসা হয় বা ঢাকায় ফেরা হয়, সাম্পানেই সাধারণত 15-20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়। এখানে সবাই খাওয়া দাওয়া করে নেয়, চা কফি খায়। তাহলে জার্নিটা খুব একটা বোরিং হয় না। যেহেতু অনেক লং একটা জার্নি, ছোট বাচ্চারা থাকে সাথে, ওরাও বাহিরে নেমে একটু রিল্যাক্স হতে পারে। না হলে আসলে এত লং একটা জার্নি বড় মানুষের জন্যই একটু ঝামেলার হয়ে যায়। আমারই খুব অস্বস্তি লাগে, বাচ্চাদের কথা না হয় বাদই দিলাম, আরাশোনারও খুব কষ্ট হয়। তাই এখানে নেমে আমরা একটু চা কফি খাই। কফিতে প্রচুর মিষ্টি দেওয়া থাকে, সেই ভয়ে দুজনে দুইটা চা নিয়েছি। চা নিয়ে দেখি একই অবস্থা, যেই লাউ সেই কদু। যাই হোক, কিছুই করার নাই। দেখতে দেখতে বাসায় চলে এসেছি লম্বা একটা জার্নি শেষে। এখন দুই বাড়ি থেকে যা যা আনা হয়েছে সব কিছু ফ্রিজে রেখে দিব, তারপর রেস্ট নিব সব গুছিয়ে গাছিয়ে রেখে। কারণ আর রান্না বান্না করতে হবে না, খাওয়া দাওয়া করেই সরাসরি রেস্ট নিয়ে নিব। আসার সময় আম্মু খাবার দিয়ে দিয়েছে। আম্মু একই কাজ করে, প্রতিবার আসার সময় যেন যে কষ্ট করে রান্না না করতে হয় সেই জন্য সব সময় খাবার দিয়ে দেয়, যেন যে খেয়ে রেস্ট নিতে পারি। যাই হোক, এখন আমি ছবেদাগুলো ঝুড়িতে ঢেলে ফেলছি, কারণ প্রচণ্ড গরম ছিল বাহিরে। আস্তে আস্তে একটাও পেকেছে নাকি, তাই আমি চেক করছিলাম। এগুলো শুধু আমাদের গাছের ছবেদা না, আমার ননদ আমার জন্য তার গাছ থেকেও অনেক ছবেদা এনেছিল। যাই হোক, আমি সেগুলো ঢাকায় নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে সে আমাদের গাছের সজিনা, এগুলো কুটে এনেছি যাতে বাসায় এসে কুটতে না হয়, তাই আম্মু সব কুটে দিয়েছিল। আর এগুলো হচ্ছে গাছের বেল, একটা বেল অলরেডি পেকে গিয়েছে আর এগুলো এখনও কাঁচা। আসার সময় আম্মু আরও দুধ দিয়ে দিয়েছিল। এই দুধগুলো একবারে ডিপে রেখে বরফ বানিয়ে আনা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে দেখি একবারে গলে গিয়েছে। আসলে বাহিরের যে তাপমাত্রা, এবার যেমন শীত পড়েছে তেমন গরম পড়ছে। আমি একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি, তারপর যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখবো। আর এই কৌটা ভরে আমার আম্মু ডিম দিয়ে দিয়েছে, আম্মু সেই পালিত চীনা হাঁসের ডিম। এখানে কিভাবে দিবে, আনতে আনতে তো ভেঙে যেতে পারে, সেই জন্য আম্মু মেহেরিশ আর আড়াশের যত কাপড় ছিল ছোট ছোট কাপড়ের ভাঁজে ভাঁজে সেই ডিমগুলো দিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে সাজিয়ে, যাতে একটা ডিমও ভেঙে না যায়। তো আলহামদুলিল্লাহ একটা ডিমও ভাঙেনি, সেগুলো সুন্দরভাবেই আনতে পেরেছি আমরা। যাই হোক, আর এখানে হচ্ছে আম্মুর রান্না করা সব তরকারি দিয়ে দিয়েছে, যাতে এত লং জার্নি করে এসে আবার কষ্ট করে রান্না না করতে হয়। সেই জন্য আম্মু প্রতিবারই এইভাবে রান্না করে দিয়ে দেয়। আর সত্যি কথা বলতে, এতটা লং জার্নি করার পর বাসায় এসে আর রান্না করে খাওয়ার মতো এনার্জি থাকে না। যাই হোক, এদিকে ছবেদার সাথে আমার ননদ গাছের কলা আর আতাও নিয়ে এসেছিল। আমরা ওইখানে অলরেডি 2-3টা আতা খেয়েছি। আর এই আতাটা একদম কাঁচা ছিল, আনতে আনতে পেকে একবারে ফেটে গিয়েছে। আর এখানে কলাগুলো কালো কালো হয়ে গিয়েছে, কলাগুলো একটু কাঁচা কাঁচা ছিল, তো আস্তে আস্তে সব কিছুই পেকে গিয়েছে। আর আমার শ্বশুর বাড়িতে যে মোরগ দুইটা দেখিয়েছিলাম ঢাকায় নিয়ে যাব, সেই মোরগ দুইটা এই যে এখানে নিয়ে এসেছি। সব কিছু এখন গোছানো শেষ, ফ্রিজে রাখবো। আর এদিকে সেই কৌটা থেকে ডিমগুলো বের করে নিচ্ছি, তারপরেও একবার করে চেক করছি যে একটাও ফেটেছে নাকি। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ না, সবগুলোই ঠিকঠাক আছে, একটাও ফাটেনি। ডিমগুলো এখন একটা ঝুড়িতে উঠিয়ে ফ্রিজে রেখে দিব আমি। সব কিছু ফ্রিজে উঠিয়ে গোছানোর শেষে সেই পাকা বেলটা দিয়ে এখন শরবত বানিয়ে নিচ্ছি। বাহিরে যে পরিমাণে গরম, ক্লান্তি দূর করার জন্য 1 গ্লাস বেলের শরবতই যথেষ্ট। আরও যদি হয় সেটা নিজেদের গাছের বেলের শরবত, তাহলে তো কথাই নেই। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছিল, আর আরাশোনা একটু পুডিং খেতে চাচ্ছিল, আর কিছুই খাবে না বলছে।
তোর জন্য আমি একটা পুডিং বানিয়ে রেখে দিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর সবাই নাস্তা করছে পুডিং দিয়ে। তারপর আপনাদের ভাই একটু নিচে গিয়েছিল, নিচে দোকান থেকে সে লেয়ার কেক এনেছে, ড্রাই কেক এনেছে আরাসোনাকে। এখন তাই আমি সব কিছু দিয়ে একটু নাস্তা রেডি করে দিচ্ছি। নাস্তা করবে আরাসোনা। আসলে আরাসোনার মন অনেক খারাপ, যেহেতু নানু বাড়ি দাদু বাড়ি থেকে চলে এসেছে। ওর নানু হচ্ছে সব থেকে প্রিয় মানুষ তার। এই কারণে নানুকে ছেড়ে চলে আসার কারণে বারবার বলছিল কেন এসেছো, খুলনায় চলো। তাই ওর মন ভালো করার জন্য ও যেটা পছন্দ করে সেটা দিয়ে দেখছিলাম মনটা একটু ভালো হয় নাকি। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।